চান্সটা নিতে চাই। সো তারপরে দেওয়ার পরে ৫ সপ্তাহ পরে এসে আম আমরা খবর পেলাম যে মেল গিবসন স্ক্রিপ্টটা পড়েছে এবং ইন্টারেস্টেড। শুধু একটা ডিরেক্টর হয় না, মানে আমার তো মানে লাইফ লং একটা মানে স্বপ্ন, কি মানে বলবো যে স্বপ্নও করতে পারি নাই যে আমি যে মেল গিবসনের সাথে কাজ করব। আমি ছোটবেলা থেকে যেটা বলতেছিলাম ৩-৪ বছর থেকে যখন এইসব বিভিন্ন হিরো আমার ছিল। মেল গিবসন এমন একটা ফিগার, বাংলাদেশের ফিল্ম লাভার তাকে চেনে না বা তার ভক্ত অনুরক্ত না এমন কেউ নাই। তো তাকে নিয়ে কাজ করা এবং তার পার্সোনালিটি, তার সাথে পরিচয় একটু যদি বলতেন আমাদের। আমার ভাই, বাঙালি একজন ভাই ডিরেক্ট করছে এত লার্জ স্কেলে, এবং পাশাপাশি শুনতে চাই যে হলিউডের আর্টিস্ট গুলো বা তাদের সাথে ডিল করার বেসিক আমরা জানি যে আর্টিস্ট ম্যানেজমেন্ট থ্রুতে কাজ করতে হয়, এগুলোর অভিজ্ঞতা যদি একটু করে বলতেন আমাদের। একটা কথায় যদি বলি যে মানে চমৎকার একটা এক্সপেরিয়েন্স ছিল মেল গিবসনের সাথে কাজ করে, যেটা শুধু একটা ডিরেক্টর হয় না, মানে আমার তো মানে লাইফ লং একটা মানে স্বপ্ন, কি মানে বলবো যে স্বপ্নও করতে পারি না যে আমি যে মেল গিবসনের সাথে কাজ করব। আমি ছোটবেলা থেকে যেটা বলতেছিলাম ৩-৪ বছর থেকে যখন এইসব বিভিন্ন হিরো আমার ছিল টেলিভিশনে, মেল গিবসন আমার একজন হিরো ছিল। ব্রেভ হার্ট থেকে শুরু করে লিথেল ওয়েপন, তখন তো আমি কোনোদিন কল্পনাও করতে পারি না। আমার কাছে মনে হতো যে আমি হয়তো অমিতাভ বচ্চনের সাথে আগে কাজ করতে পারবো মেল গিবসনের। তখন আমার আসলে কি বলবো, আমার একটা মজার গল্প আছে। মেল গিবসন যখন যে হ্যাকসর রিচ যে ফিল্মটা করে, ডিরেকশন দেয়, ওইটাতে যে অস্কারে আসলো 2016-এ, ওই ফিল্মটার জার্নি কিন্তু ১৭ বছর ছিল। এবং ওই ফিল্মের যে প্রডিউসার গ্রেগরি ক্রসবি, একজন প্রডিউসার আমার খুব কাছের একজন ফ্যামিলি ফ্রেন্ড, অনেক বছর ধরে আমি চিনি। এবং আমি ওই সময় আম, বেশ ছোট ছিলাম যখন প্রথম মেল গিবসনের হাতে ওই ফিল্মটা আসে। তো এটা 2008-9 এর দিকে। আমি কেবল তখন হলিউডে শুরু করি। ওই সময় আমার একটা ইয়ে স্কোপ ছিল ওই ফিল্মে প্রোডাকশন বয় হিসেবে কাজ করা। তখন আমি স্বপ্নটা মানে আস্তে আস্তে তখন স্বপ্নটা বাস্তব হওয়া শুরু হলো যে আরে মেল গিবসনের এত কাছে আমি চলে আসছি, আবার আমি হয়তো প্রোডাকশন বয় হিসেবে কাজ করতে পারবো। তখন আর কি ওই কল্পনাটা হওয়া শুরু করলো যে ঠিক আছে, হয়তো আমি আসলে কাজ করতে পারবো আমার হিরোর সাথে, ড্রিমের সাথে। এরকম কেন, শুধু অ্যাক্টর হিসেবে না, মেল গিবসন তো মানে ডিরেক্টর হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট, এবং অ্যাক্টর হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট, এবং অনেক কিছু আমাদের ইন্ডাস্ট্রিতে পায়োনিয়ার হিসাবে মেল গিবসন অনেক হিস্টোরিক্যাল অনেক কিছু করেছে। আমাদের ফিল্মের জন্য, ওয়ার্ল্ড ওয়াইড ফিল্মের জন্য অনেক কিছু করেছে, কন্ট্রিবিউশন করেছে, যেটা আমরা মানে সবসময় কল্পনা করতাম যে একটু 5 মিনিট যদি মেল গিবসনের সাথে কথা বলতে পারতাম তাহলে যে কত শিক্ষা হতো। সো এইভাবে আমার যখন ওই সময় আমি যখন ওই ড্রিমটা যখন আস্তে আস্তে মানে জাগা শুরু হলো, তখন হঠাৎ করে আহ, ওইটাও ক্রাশ হয়ে গেল, বিকজ ওই সময় আমি কাজটা করতে পারি নাই। কেন, ওই সময় মেল গিবসন ডিরেকশন দিবে বলে সবকিছু প্রিপারেশন হলো, তারপর হঠাৎ করে আর দিতে পারলো না। কেন, কিছু কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন তৈরি হলো ওই সময়, যেটার কারণে প্রজেক্টটা আবার বন্ধ হয়ে গেছিল। তারপর তো এটা 2014-15-এ এসে আবার শুরু হলো, মেল গিবসন আবার ফিরে এসে এটা ডিরেকশন দিয়ে 16-এ শেষ করলো। ওই সময় আবার আমার আফসোস হতো, আরে ওই সময় তো আমি কাজটা করতে পারতাম, কিন্তু আর হলো না, আর হবে কিনা জানি না। তারপরে যখন আমি আস্তে আস্তে আবার এই ফিল্মগুলোর ডিরেকশন দেওয়া শুরু করলাম 2015-16, 17-18, প্রতি বছরে আমি একটা একটা করে ফিল্ম করা শুরু করলাম, এবং প্রতিটা ফিল্মই আস্তে আস্তে বড় হওয়া শুরু হলো। তারপরে যখন 2020-21-এ এসে আমার ইস্টাবলিশমেন্ট যে মিকি রোর্কের সাথে আমি একটা ফিল্ম করলাম, কমান্ডো। ওইটার পর থেকে আস্তে আস্তে আমার তখন বাজেট গুলা, তারপর আর্টিস্ট গুলা বড় হওয়া শুরু হলো আরো। ফার্স্ট মেল গিবসনের সাথে স্ক্রিপ্ট নিয়ে মিট করার গল্পটা যদি। তো ওইটা হচ্ছে MR9 এর পরে, যেটা হলো MR9 আমরা 2022-তে শেষে যে শুটিংটা করলাম, ফ্র্যাঙ্ক রিলোর সাথে কাজ করলাম। তারপরে তখন আমি নিজেই একটা মেকার হিসেবে, যে আগে আমি যে কথাটা বলতেছিলাম যে আমার প্রতিটা প্রজেক্ট করার পরে আমি সবসময় স্কোপ খুঁজতাম যে আগামীতে আরো বড় কি করতে পারি, যেটা আমি আগে করি নাই। কেন, ওইটাই সবচেয়ে বেস্ট শিক্ষা পাওয়া, যেটা আমরা এই বিজনেসে বা এই ইন্ডাস্ট্রিতে এই কাজে যেটা আমরা করি নাই, সেটা করতে যেই কিন্তু আমরা বেশি শিক্ষা পাই। এবং
গোল গুলো অ্যাচিভড হয়। সো ওই সময় আমি চিন্তা করলাম যে MR9 করলাম, এখন আমার নেক্সট লেভেলে যেতে হবে হলিউডে কাজ করতে গেলে। তখনই আমি চিন্তা করলাম যে আমার নেক্সট স্ক্রিপ্ট, এই বনিয়ার স্ক্রিপ্টটা আমার হাতে কিন্তু 2018 সাল থেকে, 2018 থেকে, 18 তে। কিন্তু টাইমিংটা মিলতেছিল না। মানে সব ফিল্মই কিন্তু একটা টাইমিং একটা বড় ফ্যাক্টর। সো হঠাৎ করে যখন আমি MR9টা শেষ করলাম, আমার মাথায় এটা আসলো যে আমার ড্রিমকে কাজ, কার সাথে আমি এতদিন ধরে কাজ করতে চাচ্ছি। সো আমার যখন ওই অপরচুনিটিটা আসলো যে আমার ওই মানে ইন্ডাস্ট্রিতে MR9 করার পরে আমার একটা সিকিউরিটি আসলো যে না, এই ছেলেটা ডেলিভারি দিতে পারে। তার MR9 কিন্তু আমি বনিয়ারের ঠিক আগের ফিল্ম, বাট তার আগে এমআরনারের আগে আমি পর 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 8টা ফিল্ম বানাইছি 2000 থেকে 2004 এর ভিতরে। এই ছোট সময়ের মধ্যে আমি প্রায় 9টা ফিল্ম মতো টোটাল বানাইছি। এখন তারপরে আমি চিন্তা করলাম যে নেক্সট লেভেল কি, নিজেকে আমি বললাম, চ্যালেঞ্জ দিলাম যে মেল গিবসনের সাথে আমি কাজ করব। সো প্রথম ওই বনিয়ার স্ক্রিপ্টটা আমার যখন মানে ওই গ্রিন লাইটটা হলো প্রজেক্টটা, যে ঠিক আছে এই স্ক্রিপ্টটা নিয়ে আমরা আগাবো, তখন প্রথম আমি পাঠাইছি মেল গিবসনের কাছে। কেন মেল গিবসনের এজেন্টের সাথে আমার পরিচয় ছিল ভালো, যেহেতু আমি অন্যান্য আর্টিস্টদের সাথে কাজ করেছি যারা একই এজেন্টের সাথে কাজ করে। সো তখন আমি, যেহেতু আমার ওই ট্র্যাক রেকর্ডটা ছিল, মেকি রোর, তারপরে অন্যান্য বিভিন্ন অস্কার পাওয়া আর্টিস্টের সাথে আমি এর মধ্যে কাজ করলাম, তখন আমি সাহস করে ওই স্ক্রিপ্টটা এজেন্টের কাছে দিলাম যে ঠিক আছে আমি মেল গিবসনের চাই এই এই ক্যারেক্টারে। তো তখন আমার সবাই বলছিল যে "এই হবে না, কেন মেল গিবসন খুবই ডিফিকাল্ট, মানে একটা প্রজেক্ট যা তা প্রজেক্টও নেয় না, স্ক্রিপ্ট ঠিক হতে হয়, ডিরেক্টর ঠিক হতে হয়, বাজেট ঠিক হতে হবে।" সো অনেক ফ্যাক্টর ছিল, যে তার 4-5টা ফ্যাক্টর ছিল, তার মধ্যে একটা ফ্যাক্টর না মিললে হবে না, এরকম একটা সিচুয়েশন। আচ্ছা। তারপরেও আমি মানে সাহস করে যেটা আমার প্রথম ভিশন ছিল, আমি বললাম যে না, এটা আমি একটা চান্স নিতে চাই। যে আমার কাছে মনে হলো যে এই ক্যারেক্টারটা মেল গিবসনের জন্য যায়, আমি আমি লিস্ট চান্সটা নিতে চাই। সো তারপরে দেওয়ার পরে 5 সপ্তাহ পরে এসে আম, আমরা খবর পেলাম যে মেল গিবসন স্ক্রিপ্টটা পড়েছে এবং ইন্টারেস্টেড। তারপরে তো আহ, সবকিছু আস্তে আস্তে সেট হওয়া শুরু হলো। যখনই আপনার এরকম একটা বড় আর্টিস্ট রাজি হয় একটা প্রজেক্টে, তখন অটোমেটিকলি সবকিছু চলে আসে। বাট রাইট। তারপরেও এটা কিন্তু মানে একটা চ্যালেঞ্জের শুরু ছিল। মেল গিবসনের পাওয়ার পরে তো আরো যেসব চ্যালেঞ্জ, ওগুলা বললেও মানে আজকের সময় শেষ হবে না। তো বাট বনিয়ারটা কতদিনের জার্নি ছিল আপনার? বনিয়ারটার আমরা অ্যাকচুয়ালি শুটিং শুরু করি গত এপ্রিলে। এই গত এপ্রিলে প্রথম মনে হয় এপ্রিলের 2-3 তারিখের দিকে। তারপর এটা শেষ হলো শুটিং মে মাসে। আর এখন এই তো ফাস্ট ফরওয়ার্ড করে 1 বছর পরে এসে এটা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বেসিক্যালি। তো আফটার এডিট বা কাজ করার সময় মেল গিবসন আপনার অ্যাপিয়ার বা আপনার ওয়ে অফ অ্যাপ্রোচ দেখে কি ধরনের কমপ্লিমেন্ট করতেন, বা ক্যাজুয়াল মেল গিবসনকে আপনি কিভাবে পেয়েছেন? ওইটাই, ওই যে ক্যাজুয়াল ক্যাজুয়াল রিলেশনশিপই কিন্তু আমাদের প্রথম কথা থেকে হয়ে গেছে, এবং ওইটাই আমি বেশ দেখি এইখানকার এই হলিউডের আর্টিস্টদের ভিতরে, যে ক্যাজুয়ালনেসটা খুবই কমন। যত বড় স্টার হবে তত বেশি ক্যাজুয়াল থাকবে। সো মেল গিবসনের সাথে আমার প্রথম কথা হয়েছে এরকম একটা ইয়ে ইয়ে ভিডিও কলে। আচ্ছা। স্ক্রিপ্টটা পছন্দ করার পরে তারপরে আমরা কথা বললাম। প্রথম 1-2 মিনিটের কথার পরেই মানে এমন ভাবে আমাদের কথা, কনভারসেশনটা পরে হয়েছে যে আমরা হয়তো দুইজন দুইজনকে অনেক দিন ধরে চিনি, দশ বাহ। পনেরো বছরের সম্পর্ক এরকম। তারপরে তো যখন দেখা হলো, আমরা জি। প্রথম দেখাতে আমরা ডিনার করলাম। তখন ওই ডিনারটা 4 ঘন্টার ডিনার ছিল, মানে 4 ঘন্টা ওয়াও। আমাদের শুধু গল্প, বাহ। মানে যত রকমের গল্প আছে, আপনার ধর্ম থেকে শুরু করে পলিটিক্স, তারপরে হলিউডের সেই মেল গিবসন ব্রেভ হার্ট কিভাবে বানাইছে, ওই সময় কি হ্যাঁ। করছে না করছে, ওই গল্প থেকে শুরু করে আজকের এই প্যাশন অফ দ্য ক্রাইস্ট 2 কোন পর্যায়ে কিভাবে কাজ করছে, এগুলা মানে সবকিছু নিয়ে আমাদের 4 ঘন্টা ধরে টানা আলাপ। ওই ভিতরেই মানে আমাদের যে একটা ফিলিংসটা ছিল যে আমরা হয়তো অনেক দিন ধরে দুইজন দুইজনকে চিনি, ওইখানেই এস্টাবলিশড হয়ে গেছে 4 ঘন্টার আলাপের মধ্যে। তারপরে পরের দিন যখন আমরা আবার কাজ করা শুরু করলাম প্রি প্রোডাকশনে, তখন আমাকে মেল গিবসন বলা শুরু করলো যে আম, আমি যখন কাস্টিং করি একটা ডিরেক্টর হিসাবে, মেল গিবসন আমার বলছে ডিরেক্টর হিসাবে যখন মেল গিবসন কাস্টিং করে,
ট্রেডিশনাল অডিশন করে না, যেটা আমিও কিন্তু ন্যাচারালি আমি ট্রেডিশনাল অডিশন করি না। আমাদের ওই আচ্ছা। ডিরেকশনেও কিন্তু মিল ছিল যে আমরা কিভাবে কাস্টিংটা করি। সেটা হচ্ছে মেল গিবসন যে কোনো আর্টিস্টের সাথে প্রথম 5 মিনিট কথা বললেই বুঝতে পারবে যে ওই আর্টিস্টটা এই রোলটা করতে পারবে কি না পারবে। আর যদি ও, নাও পারে ওই আর্টিস্টকে পছন্দ করলে ওই রোলটা ওইভাবেই সাজাবে। সো আমিও মানে সেম স্ক্রিপ্ট ওয়েতে দেখে কাজ স্ক্রিন করি। টেস্ট এগুলো এগুলো করে না, স্ক্রিন কোনো টেস্ট কিছু বা এগুলা এগুলো। করে না। অডিশন, আচ্ছা। ট্র্যাডিশনাল অডিশন বলতে কিছু নাই। সো হুম। সেটা আমি দেখলাম যে একটা ডিরেক্টরের সাথেও যখন কাজ করে মেল গিবসন, ওই সেম ওইটাই অডিশন, যে আমরা যে ক্যাজুয়ালি গল্প করছি, আলাপ করছি, এবং ফিল্ম বাদে পলিটিক্স, ধর্ম সবকিছু নিয়ে যদি আমরা কথা বলতে পারি, আলাপ করতে পারি, বন্ধুর মতো গল্প করতে পারি, তার মানে আমরা কাজও করতে পারবো একসাথে। এবং একটা ডিরেক্টরের আর্টিস্টের যে রিলেশনশিপটা থাকে একটা রেসপেক্টের জায়গা থেকে, সেইটাও কিন্তু আমার প্রথম দিন থেকে মেল গিবসন দিচ্ছে আমাকে। মানে একটা আর্টিস্ট যখন একটা ডিরেক্টরকে স্যার বলে বা একটা অ্যাপ্রোপ্রিয়েট সময়, সেই সময় স্যারও আমারে বলছে, আবার আমার দিকে আমার রিঅ্যাসুরেন্সের জন্য সবসময় আমার জিজ্ঞেস করতে এটা ঠিক আছে ওটা, মানে মনে হবে না যে এটা সে মেল গিবসন, মনে হবে যে নতুন কোন আর্টিস্ট। ওই দারুণ দারুণ। হাম্বলনেসটা, ওই রাইট। ওই ওই অ্যাটেনশনটা, এবং ওনার তো এখন বয়সও অনেক, তারপরেও হ্যাঁ। আমাদের সাথে 14-15 ঘন্টা টানা টানা কাজ করছে আমার পাশে দাঁড়ায়। এবং অনেক সিন ছিল যেগুলো আমরা হয়তো ওই অন দ্য স্পটে আবার নতুন করে লিখছি বা অ্যাড করছি। কিছু কিছু সিন ছিল স্ক্রিপ্টে ছিল না, আমরা ওইখানে শুটিং এর আগে, ঠিক ক্যামেরা চালানোর আগেই আমরা ওইখানে দুইজন বসে বসে লেখছি, ডায়লগ লিখছি, রিহার্সাল করছি, করে তারপরে শুট করছি। এরকম ভাবে ওই ফ্রিডমটা ছিল। মনেই হয় না যে এটা যে আমরা কোনো একটা অস্কার পাওয়া ডিরেক্টর বা হুম, আর্টিস্টের হুম, সাথে হুম। কাজ করছি, মনে হচ্ছে আমাদের নিজস্ব বন্ধুদের সাথে কাজ করছি। দারুণ দারুণ। এবং সো এটা সো প্রতিটা সো সো আর্টিস্টেরই ছিল। সো প্রাউড অফ ইউ আসিফ আকবর, সত্যি মানে বুকটা ভরে যাচ্ছে।